ডিসি নিয়োগে সচিবদের ঘুষ বাণিজ্যে বিপাকে সরকার, অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা। প্রতিবেদনটিকে ফেক বললেন অভিযুক্ত মোখলেছুর রহমান। জ্বালানি সংকটের কারণে কমে আসছে গ্যাসের রিজার্ভ, যে কারণে ব্যয়বহুল এলএনজি আমদানিতে বাধ্য হচ্ছে সরকার, জানালেন উপদেষ্টা। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডে শেখ হাসিনার হাত ছিল, অভিযোগ বিএনপির। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফেরানোর দাবি। এবং ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগী, চট্টগ্রামে সেবা দিতে নাকাল চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। এজন্য ৩ উপদেষ্টাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্যদিকে প্রতিবেদনটি ফেক বলে নিজেকে নিরপরাধ দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান এবং বিতর্কিত ২ যুগ্ম সচিব ডক্টর গিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ দিয়ে আসছেন। ওই প্রতিবেদনে সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব গিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু স্ক্রিনশট যুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে কথোপকথনের এক পর্যায়ে নিজেকে নির্লোভ দাবি করেন সিনিয়র সচিব মোখলেছুর রহমান। টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই জানিয়ে ডিসি নিয়োগে 5C বা ৫ কোটি টাকা চান তিনি। প্রতিবেদনটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এ অবস্থায় ডিসি নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ ভুয়া এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মূল্যহীন বলে মন্তব্য করেছেন সরকারের এই প্রভাবশালী সচিব। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন, ডিসি নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত করবে সরকার। এটা তো অবশ্যই কনসার্ন, কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, উপদেষ্টাদের একটা কমিটি করে তারা এটা দেখবেন। দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কারণে আমাদের এদিকে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে হাই লেভেল বা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার ফ্রিডম অব প্রেসকে বিশ্বাস করে। রিপোর্টের সত্যতা কতটুকু, রিপোর্ট ঠিক ছিল কিনা সে অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখা হবে। জনপ্রশাসন সচিবকে নিয়ে খতিয়ে দেখছি আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু, এবং এটা আমরা আশা করব যে পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট করছেন সেই রিপোর্টের আলোকে আমরা বলতে পারি যে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ান। সংক্ষিপ্ত সফরে আগামীকাল শুক্রবার ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি 2.5 থেকে 3 ঘণ্টা অবস্থান করবেন। বর্তমানে ইসলামাবাদ সফরে রয়েছেন আনোয়ার ইব্রাহিম। জ্বালানি সংকটের কারণে গ্যাসের রিজার্ভ কমে আসছে, সে কারণেই ব্যয়বহুল এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জ্বালানি উপদেষ্টা জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে 7টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। 2025 সাল পর্যন্ত 50টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 15টি গ্যাসকূপ খনন করে প্রতিদিন 176 মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিলেছে। তবে পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডে এখন পর্যন্ত 76 মিলিয়ন ঘনফুট দেওয়া সম্ভব হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সংকট আছে, বাসা বাড়িতে গ্যাস নাই, শিল্প কারখানাতে যে গ্যাস নাই, তারপরে হচ্ছে যে গ্যাস নাই, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস নাই, সার উৎপাদনের জন্য গ্যাস নাই। খনন, অনুসন্ধান এবং ওয়ার্কওভার এগুলো যদি সহজ হয় তাহলে এটার উন্নতি ঘটবে এবং আমরা ওই যে এলএনজি আমদানির যে বিরাট একটা দায়ভার, যে বিরাট একটা খরচ, সেটা থেকে বাঁচতে পারব। সব মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনার হাত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিগত সরকারের আমলে মাহমুদুর রহমান সহ সব সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর আগে প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এখনো দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বিগত সরকারের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। মহানদের যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান দল বল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে, যে ক্ষমতায় এসে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, গণতন্ত্র অটুট থাকবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকবে, এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে। তাদেরকে খুঁজে বের করে অচিরেই শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতায় এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তুরস্ক থেকে দেশে ফিরে 4 দিন কারাভোগের পর আজ বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কারা ফটকে তার স্বজন, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে বরণ করে নেন। কাশিমপুর কারাগার 2-এর সিনিয়র জেল সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু হয়েছে 177 জনের। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 177 জন। রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি রয়েছে শিশুসহ প্রায় 100 রোগী।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে এ তালিকা। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ করেছেন আক্রান্তরা। অন্যদিকে চিকিৎসা নেয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ৩,২৭০ জন। এর মধ্যে শিশু ৮৩৯ জন। তাদের মধ্যে এক শিশুসহ মারা গেছেন ৮ জন। ঢাকার অন্যান্য হাসপাতালের তুলনায় মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি। রোগীরা জানালেন মশক নিধনে কর্তৃপক্ষের অবহেলা ও নানা অব্যবস্থাপনার কথা। সন্ধ্যার পরে কি দিনের বেলাও মানে কয়েল দিলেও মশা আসলে যায় না, প্রচুর মশা, তো এখান থেকে আর কি ডেঙ্গুটা হয়েছে। আমার চোখে দেখা ৫-৭ জন আছে যে তাদের ডেঙ্গু হয়েছে। ৮ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর এখন বর্তমানে একটু সুস্থ। প্রচন্ড মাথা পেইন, বমি, পাতলা পায়খানা, পেটে পেইন, তারপরে জ্বর, আর এগুলো নিয়ে এখন ভুগতেছি। শরীরের কন্ডিশন আগের থেকে অনেক ভালো, কিন্তু এটা যে কমে যাইতেছে এটা বুঝতে পারতেছি না। পরীক্ষা নিরীক্ষার পরে যে আমরা জানতে পারলাম যে একটু খারাপ অবস্থার মধ্যে আছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানালেন শিশুদের কষ্টের কথা। বাচ্চা অসুস্থ আজকে 10 দিন, মানে এই জায়গায় 6 দিন, এখন ভালো অবস্থা। মেডিকেল আজকে 3 দিন, ইনশাআল্লাহ মোটামুটি কিছুটা অনেকটাই ভালো। বর্ষা মৌসুমকে ডেঙ্গু আক্রান্তের পিক আওয়ার উল্লেখ করে করণীয় বর্জনীয় জানালেন হাসপাতালের পরিচালক। জ্বর থাকতেই হবে, মাথা ব্যথা, শরীর ব্যথা থাকতে হবে তা কিন্তু না। এখন কিন্তু সিমটমসের যে ধরন সেটা কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে তার প্রচন্ড জ্বর নাই, হয়তো ৯৯-১০০ জ্বর, সাথে তার পেট ব্যথা আছে বা পাতলা পায়খানা, বমি, বা সে নিস্তেজ হয়ে পড়তেছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবে। ২-৩ দিন ধরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন এই চিকিৎসক। কোনোভাবেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই বিশেষজ্ঞরা মনে করছেন কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও বেড়ে চলেছে ডেঙ্গু শনাক্তের হার। আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এ সংক্রমণে চলতি মাসেই প্রাণ গেছে ১১ জনের এবং আক্রান্ত হয়েছে ৯০৭ জন। তবে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সুমন কুমার দের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীতে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। সর্বশেষ গত সোমবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। এদিন এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে মারা গেছে ১১ জন। জ্বর, বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। প্রচন্ড মাথা ঘুরাই, তারপর দুর্বলতা বেশি, অনেক বেশি দুর্বলতা, কথা বলতেও পারি না। সকালে আমি যখন আসি তখন বেশি খারাপ ছিল, শরীরের অবস্থা বেশি ভালো, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়ার পরে ইনশাল্লাহ এখানে চিকিৎসা খুব ভালো লাগতেছে। রোগী ভালো, রোগী ফুলরে দিছি, রোগী গেটের বাইরে গিয়ে চলে গেছে। আমাদের অলরেডি গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত রক্ত পরীক্ষা সহ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমরা সবসময় সাজেস্ট করি ডেঙ্গু রোগীদেরকে 24 ঘন্টা মশারির ভিতরে থাকতে বলি, যাতে ওনার থেকে আশেপাশে না ছড়ায়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আলাদা কর্নার করা সহ পর্যাপ্ত ওষুধপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন আছে, নর্মাল স্যালাইন, তারপর হচ্ছে কিট, ওই যে ডেঙ্গু টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট আছে, এবং কারো যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে, প্লাটলেট ট্রান্সফিউশন করতে হয়, তাহলে আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ প্লাটলেট ট্রান্সফিউশন ব্যবস্থা আছে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। জমা পানি আমাদেরকে পরিষ্কার, আশপাশ ছাদের মধ্যে কিংবা আপনার টবের মধ্যে পানি জমা পানি ফেলে দিতে হবে। সেই হিসাবে আমাদের নর্মাল মশক নিধন কার্যক্রম চলমান আছে, এটা চলবে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।
আশ্বিনের ঝুম বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক অলিগলি। ভেজা আবহাওয়ার কারণে সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। ফলে সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন কর্মজীবী আর শিক্ষার্থীরা। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। আরও জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। টানা কদিনের দুঃসহ গরমে স্বস্তি নিয়ে আসলেও ঝুম বৃষ্টির কারণে ডুবে যায় রাজধানীর অনেক সড়ক। রাস্তায় পানি আর অবিরত বৃষ্টির কারণে সড়কে কম ছিল যান চলাচলের সংখ্যা। ফলে বিপাকে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ঢাকা সহ দেশের 17টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কাও রয়েছে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী দখলদারদের অত্যাচারে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সকালে মিরপুরের লালমাঠ এলাকায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। পরিবেশ রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবেশ রক্ষার এমন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আমিনুল হক। মনিরুল ইসলামের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। এরই অংশ হিসেবে মিরপুরের লালমাঠ এলাকায় এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা সাজিদ হোসেন সুমন। দেশের কল্যাণে গণমুখী রাজনৈতিক তৎপরতায় সবসময় কাজ করার প্রত্যয় জানান ছাত্রনেতারা। আমাদের এই কর্মসূচি আমরা আজকের থেকে শুরু করছি পল্লবী থেকে, এবং সারা বাংলাদেশেও এই কর্মসূচি চলমান থাকবে। আমরা উদ্বোধন শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, 17 বছর ধরে ফ্যাসিবাদী দখলদারদের হাতে অত্যাচারিত পরিবেশকে রক্ষায় কাজ করবে বিএনপি। এই আওয়ামী স্বৈরাচার সরকার তারা বৃক্ষ নিধন করে, খাল নদী ভরাট করে তারা বাংলাদেশের যে জলবায়ুর যে একটি পরিবর্তন হয়েছে, এটা বৈশ্বিক একটি পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের জনজীবনের উপরে অনেক দুর্ভোগ নেমে এসছে, এবং সেই দুর্ভোগকে এখন নতুনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে একটি পরিবেশ বান্ধব শহর করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন সহ সকল স্তরের নেতাকর্মীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক অসন্তোষের পর গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা চালু হয়েছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কারখানায় যোগ দিলেও কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়। তবে জিরানি বাজার এলাকায় আইরিশ গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেখানে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বেতন ভাতার দাবিতে আজও সাভারের নবীনগর ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় যানজট, ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের মানুষের। একদিকে সুপেয় পানি সংকট, অন্যদিকে দেখা দিয়েছে নদী ভাঙন। এর সঙ্গে যোগ হয়েছে পানিবাহিত নানা রোগ। গত 3 দিনে গোকুন্ডা, খুনিয়াগাছ, রাজপুর, হরিণচড়া, ডাওয়াবাড়ি সহ 10টি এলাকার নদী ভাঙন প্রবল আকার ধারণ করেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গতদের মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ত্রাণ বিতরণ করছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও এক। ডিসি নিয়োগে সচিবদের ঘুষ বাণিজ্যে বিপাকে সরকার, অভিযোগ তদন্তে 3 উপদেষ্টা। প্রতিবেদনটিকে ফেক বললেন অভিযুক্ত মোখলেসুর রহমান। জ্বালানি সংকটের কারণে কমে আসছে গ্যাসের রিজার্ভ, যে কারণে ব্যয়বহুল এলএনজি আমদানিতে বাধ্য হচ্ছে সরকার, জানালেন উপদেষ্টা। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডে শেখ হাসিনার হাত ছিল অভিযোগ বিএনপির, সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফেরানোর দাবি।
এবং ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগী, চট্টগ্রামে সেবা দিতে নাকাল চিকিৎসকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।